হ্যালো স্টুডেন্টস, তোমাদের আগের ভিডিওতে প্রশ্নবিচিত্রা 2026-এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটা আমি আগের ভিডিওতে আমি করিয়ে দিয়েছি সব ওর কোশ্চেনগুলো। তো আজকে যেটা করাবো সেটা হলো মডেল কোশ্চেন পেপার 1, প্রশ্নবিচিত্রা 2026-এর মডেল কোশ্চেন পেপার 1 অঙ্কের। তো দেখো পেজ তোমাদের 291 পৃষ্ঠায় রয়েছে এটা। তো 1 নম্বর মডেল কোশ্চেনের একের দাগের একেরটা কি বলেছে দেখো, গ্রুপ এ একের দাগের 1 - 3x এর হোল n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1 তম পদটি নির্ণয় করো। 1 এটা হচ্ছে একের দাগের 1, কি বলা আছে 1 - 3x এর হোল n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1, শেষ দিক থেকে r+1 তম পদ নির্ণয় করো এটার বিস্তৃতিতে। ঠিক আছে, তাহলে এটা কি করে করবো দেখো, আমরা কি জানি a+x এর হোল n এর বিস্তৃতিতে tr+1 তম পদ কত হয়, ncr a⁴ ইন্টু x⁴ এটা তো হয়, তাই তো দ্বিপদী পদের। এবার দেখো শেষ দিক থেকে বলে দিয়েছে, মানে ধরো এখানে ধরো সাপোজ বলছে 1 2 3 4 5 5খানা পদ রয়েছে। ঠিক আছে, 5খানা পদ শেষ দিক থেকে দ্বিতীয় পদ, মানে ধরো তাহলে কি হবে 1 2 এই পদটা হচ্ছে, এটা প্রথম দিক থেকে কত পদ হচ্ছে, চতুর্থ পদ। কি করে এলো, তাহলে 5টা পদ বলে দেওয়া আছে, শেষ দিক থেকে হচ্ছে কত, দ্বিতীয় পদ, মানে কি করে পেলাম এটা, তাহলে কত হবে 5 - 2 + 1, তাহলে কত হচ্ছে এটা 3 + 1 4, তাই তো। প্রথম দিক থেকে এটা হচ্ছে প্রথম দিক থেকে 4 নম্বর পদ, শেষ দিক থেকে দ্বিতীয় পদ মানে প্রথম দিক থেকে 4 নম্বর পদ। তাহলে ফর্মুলাটা কি, টোটাল যে নাম্বার অফ পদ যেটা আছে মাইনাস শেষ দিক থেকে যেটা বলে দেওয়া থাকবে 2 + 1, তাহলে এখানে টোটাল পদ মোট পদ সংখ্যা কত, এখানে n+1 হয়, তাই তো। এখানে উপরে যেটা থাকে তার থেকে একটা বেশি পদ সংখ্যা হয় আমরা জানি, তাহলে মোট পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। শেষ দিক থেকে r+1 তম পদ, তাই তো, শেষ দিক থেকে r+1, তাহলে প্রথম দিক থেকে কত হবে n+1 মাইনাস r+1 + 1 এততম পদ সমান কত হচ্ছে, এটা এখানে হিসাবটা করি n+1 মাইনাস r -1 + 1, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে n-r+1 সমান n-r+1 তম পদ। এটা প্রথম দিক থেকে, মানে আমাদেরকে বের করতে হবে কোনটা, n-r+1, এইটা বের করতে হবে আমাদেরকে, বোঝা গেল। তাহলে এবার কি করব দেখো, তাহলে tr+1, এখানে দেখো r+1, এখানে r এর জায়গায় কে বসে আছে, n-r, এইটা বসে আছে, আর +1 যেমন আছে এখানে আছে, তাহলে r এর জায়গায় যা ফর্মুলা এখানে n-r বসাবো, আর কিচ্ছু ভাবার দরকার নেই। তাহলে ncr, n এর মান এখানে n যেটা আছে ncr, r এর মান n-r, ঠিক আছে, ইন্টু a⁴, এর জায়গায় 1 আছে, এখানে 1 যাই করি 1ই থাকবে, সেই জন্য 1টা আমাদের লিখতে নেই। ঠিক আছে, তাই ফর্মুলা a⁴ এখানে থাকলে মানে 1 + x এর ফর্মুলাটা যেটা হয় এই টার্মটা থাকে না, খালি ncr x⁴ হয়ে যায়, বোঝা গেল। তাহলে এইটা আর হবে না, ক্লিয়ার। তাহলে এখানে x⁴ হবে, 1টা হবে না, খালি x⁴, কেননা এখানে 1 আছে এই জায়গায়, 1-এর তুমি যাই পাওয়ার করো কিচ্ছু হবে না, 1ই থাকবে। তাহলে এটা x⁴ ইন্টু x এর জায়গায় কে বসে আছে, এইখানে খেলা, এইখানে দেখো 1, আমি এটাকে আগে এই আকারে সাজাবো +-3x, কিন্তু ঠিক আছে, এটা হোল n, তাহলে x এর জায়গায় কে বসে আছে দেখো, x এর জায়গায় প্লাস আছে, x এর জায়গায় -3x, তাহলে ইন্টু -3x হোল কি হচ্ছে r এর জায়গায় হচ্ছে n-r, বুঝা গেল। তাহলে এইটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে n-r মানে আমরা করতে পারি n বাই কি হয়, এইটা মাইনাস এইটা ফ্যাক্টোরিয়াল, মানে n-n প্লাস r হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু কত হচ্ছে n-r, তাই তো, ইন্টু -3 হোল n-r ইন্টু x⁴ n-r। তাহলে এটাকে আবার লিখতে পারি, এটা n কেটে দাও, তাহলে n-কে আমি লিখতে পারি n ইন্টু n-1, তাই তো, n ইন্টু n-1 এরকম করে লিখবো, n-2 এরকম করে যাবে,
ডট 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 করে, আচ্ছা আর লেখার দরকার নেই, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 করে যাবে কত, n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আসবে একটা, n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আসবে, তাই তো। আচ্ছা তার আগের পদটা কি হবে, n মাইনাস আর প্লাস ওয়ান হবে না, তাই তো। তারপরের পদটা হবে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। কেন এতটা অবধি রাখলাম, দেখো নিচে উপরে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, নিচেও n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এই দুটো কেটে যাবে, আর এখানে যে আর ফ্যাক্টরিয়াল থাকবে সেটা কিন্তু এখানে আমি রেখে দিচ্ছি, বোঝা গেল। তাহলে এটা কেটে দাও, তাহলে এইটা আর এখানে হচ্ছে যেটা থাকবে এটা লিখে দিচ্ছি n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, তাহলে এটাই হবে, তাই তো। শেষ দিক থেকে আর প্লাস ওয়ানতম পদ যেটা, এটাই হবে অ্যান্সার, বোঝা গেল। n ইন্টু n মাইনাস ওয়ান ডট ডট করে n মাইনাস টু এবং ডট 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 করে n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু মাইনাস থ্রি টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, ঠিক আছে। তাহলে এইটাই হবে অ্যান্সার, ক্লিয়ার জিনিসটা, বোঝা গেল আশা করি। এবার দেখো দ্বিতীয় কোশ্চেন, তাহলে দ্বিপদ উপপাদ্যর থেকে তোমাদের প্রথমে যে একটা কোশ্চেন দুটো কোশ্চেন এগুলো কিন্তু দ্বিপদ উপপাদ্য থেকে থাকবে, তারপরে সমান্তর প্রকৃতি থেকে থাকবে বা গুণোত্তর প্রকৃতি থেকে থাকবে, ঠিক আছে। তারপরের সেকশনটা স্থানাঙ্ক জ্যামিতি, তারপরের সেকশনটা থাকবে তোমাদের সম্ভাবনা। একের দাগের অথবা আছে, দেখো একের দাগের অথবা কি বলেছে, 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো, 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9। তাহলে একের দাগের একের অর কি বলা আছে, 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি, তাহলে x বর্জিত পদ নির্ণয় করতে বলেছে, x বর্জিত পদ এর বিস্তৃতিতে, ঠিক আছে। তাহলে ধরি x বর্জিত পদ, ধরি x বর্জিত পদ হলো টি আর প্লাস ওয়ানতম পদ। x বর্জিত পদ মানে কি, আগের ভিডিওতে একটা অঙ্ক করেছি, x থাকবে না কোনো, তাহলে টি আর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ানের ফর্মুলা কী হবে, এনসিআর, এন এর মান 9, সি আর এ টু দি পাওয়ার, এ এর মান হচ্ছে 2x, তাই তো। এ প্লাস এক্স আছে, এটাকে এ ভাববো মনে মনে, আর এটাকে এক্স ভাববো মনে মনে পুরোটাকে, তাই তো। তাহলে এ প্লাস এক্স, বোঝা গেল, তার হোল এন থাকে এখানটা, তাহলে এনসিআর, তাহলে 9 সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর মানে 9 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর 3x এর হোল স্কোয়ার টু দি পাওয়ার আর, বোঝা গেল। তাহলে এবারে আমরা এটাকে হিসাব করি, আমরা কি করব, সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসবো আর এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, এটাই হচ্ছে এখানে মেন প্রসেস। তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু এখানে হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার আর হবে 1/3 টু দি পাওয়ার আর। এবারে এক্সগুলো আছে, এক্সগুলোকে লিখবো এবার, তাই তো, এক্স টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু এক্স স্কোয়ার আছে নিচে, তাই তো, তার আবার হোল এখানে আর আছে, তাই তো। তাহলে এক্স টু দি পাওয়ার এটা কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আর হয়ে যাবে, 1/x টু দি পাওয়ার 2 আর হবে, এটা মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আর, বোঝা গেল। আমি এখানে একদম করে এখানে দেখিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আর, ঠিক আছে। তাহলে এইটা হলো, এবার এক্স বর্জিত পদ মানে কি, এগুলো থাকবে না, তার মানে এই পুরোটা, আচ্ছা আরেকটা করে দিই, 9c আর 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু 1/3 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস আর মাইনাস 2 আর, মানে পাওয়ারে যোগ করলে হবে 9 মাইনাস 3 আর। তাহলে এইটাকে পুরোটাকে এক হতে হবে, পুরোটাকে এক হওয়ার মানে কি, ওপরটা 0 হতে হবে, তাহলে 9 মাইনাস 3 আর সমান 0 হতে হবে, তাই তো, এক্স বর্জিত মানে, তবেই তো এটা এক্স টু দি পাওয়ার 0 এর মান 1 হয়ে যাবে, এক্সট্রা থাকবে না এখানে, এইটাই থাকবে, ঠিক আছে। তাহলে এটা 0 হতে হবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এর মান 3, 9/3 আসবে, 3 3 9, ঠিক আছে। তাহলে আর এর মান এখানে 3, তাহলে আর এর মান যদি আমরা এখানে 3 বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো, 3 + 1 T4, এই এততম পদটা হবে এক্স বর্জিত, তাই তো। তাহলে এখানে বসিয়ে দিই 9c4, তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3, এক্স এর মান 3, এই আর এর মান 3, তাই তো। আর 3 + 1 4তম পদ, চতুর্থ পদটা এক্স বর্জিত হবে, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 ইন্টু 1/3 টু দি পাওয়ার 3, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাই তো, 0 বসালে এটা 1 হয়ে যাচ্ছে, সেই জন্য এটার ওখান থেকে আর এর মানটা 3 বেরোলো, তাহলে এক্স বর্জিত পদ হচ্ছে এটা। তাহলে এবার যদি আমরা এখানে হিসেব করি 9c3 মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো, মানে 6 ফ্যাক্টোরিয়াল। আর 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 দুগুণে 64, আর 3 টু দি পাওয়ার 3 মানে 27, 3 3 9 3 64/27। তাহলে এটাকে আমরা হিসাব করবো, এখানটা হিসাব করছি, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু, দেখো প্রসেসটা কি বলেছিলাম, নিচে যে বৃহত্তম যেটা আছে 6 ফ্যাক্টোরিয়াল, এটার মধ্যে এইটা বড়, তাহলে আমরা আপ টু 6 অবধি যাবো, ফ্যাক্টোরিয়াল দেবো, তাই তো, আর 5 4 3 আর লিখবো না। নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল থাকবে, এটা লিখে দিলাম, কেন এটা কেটে যাবে, কেটে দিলাম। আর যে 3 ফ্যাক্টোরিয়ালটা সেটাকে ভেঙে এখানে লিখবো, যাতে আমরা কাটাকুটি করতে পারি। এবারে দেখো 3 3 9, এখানে 2 4 8, তাই তো, এটা হলো 4 3 12, 12 7 84, তাই তো, আর এখানে আছে 64/27, 3 9 27, বোঝা গেল। আর এখানে 7 4 28 আছে, তাই তো, এখানে 7 4 28 64, আর এখানে 7 4 28 ইন্টু 64/9, এইটা যদি তোমরা হিসাব করো এটা আসবে 199/1/9, এটা তোমরা হিসাব করে নেবে, এটা আসবে 199/1/9, তাহলে এক্স বর্জিত পদটি হলো 199/1/9। বোঝা গেল অঙ্কটা? তাহলে আর এর মান বেসিক্যালি এখানে বের করতে হবে। তাহলে এটা 1 দাগের 1 হলো। এবার 1 দাগের 2 এরটা দেখো কি বলেছে, দুটি প্রদত্ত সংখ্যার দুটি সমান্তরীয় মধ্যক এ ও বি, ঠিক আছে, এবং দুটি গুণোত্তরীয় মধ্যক G1 ও G2 হলে প্রমাণ করো যে G1 G2 সমান 2a মাইনাস বি ইন্টু 2b মাইনাস এ। তাহলে কি বলা আছে 1 দাগের 2 এরটা, এটা 1 দাগের 2, দুটি প্রদত্ত সংখ্যার কি বলেছে, দুটি প্রদত্ত সংখ্যার দুটি সমান্তরীয় মধ্যক। তাহলে ধরি দুটি প্রদত্ত সংখ্যা সমান পি ও কিউ, এটা ধরে নিলাম, সব বড় হাতের দেওয়া আছে, পি ও কিউ। তাহলে সংখ্যার দুটি সমান্তরীয় মধ্যক, তাহলে দুটি সমান্তরীয় মধ্যক কি বলা আছে, এ ও বি। তাহলে পি এ বি কিউ, তাহলে পি ও কিউ এর দুটি, এরা এই দুটি সমান্তরীয় মধ্যক এ আর বি। আর দুটো গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে পি G1 G2 কিউ, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে গুণোত্তরীয় মধ্যক দুটি সংখ্যার। তাহলে বলা আছে দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক এ ও বি, এবং দুটি সংখ্যার দুটি গুণোত্তরীয় মধ্যক G1 ও G2 যদি হয় থাকে, প্রমাণ করে যে G1 G2, আমাদেরকে প্রমাণ করতে হবে G1 G2 সমান 2a মাইনাস বি ইন্টু 2b মাইনাস এ, 2a মাইনাস বি ইন্টু 2b মাইনাস এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা ধরে নিলাম পি ও কিউ, তাদের সমান্তরীয় মধ্যক এটা। এবার সমান্তরীয় মধ্যক মানে কি, এদের সাধারণ যে অন্তরটা, সেটা সাধারণ অন্তর থাকবে একটা, মানে অন্তরগুলো সেম থাকবে। তাহলে এ মাইনাস পি, আমি এখান থেকে লিখছি এ মাইনাস পি সমান, এখান থেকে লিখছি আমি এ মাইনাস পি সমান এখানে বি মাইনাস এ, তাই তো, দুটি সংখ্যার দুটি গুণোত্তরীয় মধ্যক এবং সমান্তরীয় মধ্যক হলে, তাহলে পি মাইনাস এ সমান বি মাইনাস এ সমান, এখান থেকে পাচ্ছি আমরা কিউ মাইনাস বি, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস পি সমান বি মাইনাস এ, যদি আমরা করি তাহলে এ প্লাস এ 2a সমান, এইটা আমরা এখন লিখছি না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লিখছি এ মাইনাস পি সমান বি মাইনাস এ, এখান থেকে একটা পাবো, এখান থেকে কি পাবো, এ প্লাস এ 2a সমান পাবো হচ্ছে বি প্লাস পি, বা 2a মাইনাস বি সমান পি পাবো, তাই তো। আর এইটা যদি আমরা করি বি মাইনাস এ সমান কিউ মাইনাস বি, এখান থেকে পাবো আমরা 2b সমান কিউ প্লাস এ, বা 2b মাইনাস এ সমান পাবো আমরা কিউ। তাহলে কিউ এর মান পেয়ে গেলাম, আর পি এর মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আবার দেখি গুণোত্তরীয় মধ্যকে আমরা কি জানি, গুণোত্তরীয়, এটা সমান্তরীয় মধ্যকের কেসটা এখানে হলো। গুণোত্তরীয় মধ্যক মানে কি, সাধারণ অনুপাত সমান, মানে আমরা বলতে পারি সেই G1 বাই পিও যা
তাই তো? মানে গুণোত্তরীয় মধ্যক মানে কি একবার বলে দিই যদি তোমাদের না মনে থাকে। প্রথম সংখ্যা 2, তারপরে 2 3 6, 3 18, 18 3 54, এরকম করে করে 3 গুণ করে 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 যাচ্ছে। আর সাধারণ অনুপাতটা হচ্ছে 2 5 8 11, এরকম করে করে এটা +3 করে 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 যাবে, ঠিক আছে? সাধারণ এই মানে এটা হচ্ছে সমান্তর প্রগতি, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। ক্লিয়ার? মানে গুণ হয়ে 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 যাবে এটা। তাহলে g1/p দেখো, তাহলে 6/2 সমান 18/6, এরকম করে করে হবে। দেখো সবগুলোর মানে ভাগ করলে 3 পাবো আমি। তাহলে g1/p সমান g2/g1, বোঝা গেল? সমান q/g2, q/g2। এগুলোকে দেখো ভাগ করলে সব একই মান পাবো এখানে, আর 54/18 সব 3ই পাবো কিন্তু। তাহলে এগুলো হচ্ছে সমান আগের পদের যদি সঙ্গে আমরা ভাগ করি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো এখানে g1/p সমান q/g2 আমরা করতে পারি, লিখতেই পারি। আমার g1/p সমান q/g2 লিখতেই পারি। তাহলে এখান থেকে পাচ্ছি g1/g2 সমান pq, g1/g2 সমান pq আমরা পাচ্ছি, বোঝা গেল? এইবার দেখো g1/g2 কি প্রয়োগ করতে বলেছে, সমান এইটা। তাহলে p এর মানটা আমরা বসিয়ে দেবো 2a - b, তাহলে 2a - b ইন্টু q এর মানটা বসিয়ে দেবো 2b - a, 2b - a। তাহলে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে ধরি দুটি প্রদত্ত সংখ্যা ধরে নেব, দুটি প্রদত্ত সংখ্যার দুটি সমান্তরী মধ্যক দেওয়া আছে, দুটি গুণোত্তরী মধ্যক দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা আছে। তাহলে এইভাবে অঙ্কটা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এবারে একের দাগের দুইয়ের অথবা, বোধহয় একের দাগে 2-এর অথবা, তিনটি পরস্পর অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যা এবিসি নির্ণয় করো। এটা 2-এর দাগের, এটা অথবা, ঠিক আছে? তিনটি পরস্পর অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যা এ বি সি নির্ণয় করো। তাহলে এ বি সি কি দেওয়া, এটা দেওয়া আছে তিনটি ধনাত্মক অসমান পূর্ণ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে, যাতে 2ab সমান্তর প্রগতিতে থাকে, যাতে 2ab এটা কিসে থাকে, সমান্তর প্রগতিতে থাকে, আর abc এটা কিসে থাকে, গুণোত্তর প্রগতিতে থাকে। তাহলে আমাদের abc তিনটি এমন ধনাত্মক অসমান পূর্ণ সংখ্যা বের করতে হবে যাতে কিনা এই তিনটে সমান্তর প্রগতিতে থাকে এবং abc গুণোত্তর প্রগতিতে থাকে। তাহলে এই তিনটে দেখো সমান্তর প্রগতিতে থাকা মানে কি, আগেই যেটা বললাম a - 2 সমান b - a হবে, তাই তো? সমান অনুপাত হবে। বা আমি এখান থেকে লিখতে পারি 2a সমান 2b সমান a + c b + t 2 হয়। আচ্ছা, একদম এটাই করে দাও। তোমরা জানো কি abc যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে 2b সমান a + c হয় না? তাহলে 2a মানে 2 ইন্টু দ্বিতীয় সংখ্যাটা সমান কি হয়, b + 2। ওটা আগে যেটা লিখলাম ওখান থেকে আসছে, কিন্তু ওটা সলভ করলে ওখান থেকে পেয়ে যাবে। তাহলে আচ্ছা, b সমান আমরা জানি কি, b সমান পাবো 2a - 2, তাই তো? এটা পেলাম, থাক এটা। আচ্ছা, abc গুণোত্তর প্রগতিতে থাকে মানে কি, b² সমান ac, বোঝা গেল? আচ্ছা, এবার b সমান দেখো আরো পাবো আমরা 2 কমন নিলে a - 1, এটা পাচ্ছি। তাহলে b² যদি b এর মানটা এখানে বসাই আমরা, তার আগে এখানে a দিয়ে আছে, b এর টার্মটা যেটা আছে a দিয়ে, তাই তো? তাহলে এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে c সমান আমরা পাবো b²/a। তাহলে c সমান b এর মান আছে তাহলে 2 ইন্টু a - a তার পুরোটার হোল স্কোয়ার বাই a। তাহলে এটা কত হবে, 4 ইন্টু a - 1 এর হোল স্কোয়ার বাই a, c সমান, বোঝা গেল? এবারে দেখো, এইবার এখান থেকে আমাদেরকে তিনটে সংখ্যা এবিসি আমাদেরকে এখান থেকে বের করতে হবে, এই সমীকরণ থেকে। কি করে বের করবো দেখো, a - 4 ইন্টু a - 1 এর হোল স্কোয়ার বাই a, আর বলা আছে ধনাত্মক অসমান পূর্ণ সংখ্যা বলে দেওয়া আছে। পূর্ণ সংখ্যা মানে কি, 3 4 মানে কোনো ভগ্নাংশ হবে না, তাই তো? মানে পুরো এখানে ভাগ হয়ে যাবে, এটা মানে এই রাশিটা এটা দিয়ে ভাগ হয়ে যাবে পুরো, বোঝা গেল? পুরো ডিভাইডেড হয়ে যাবে, মানে 6/3 সমান 2 হবে, মানে 3-এর 2, 2-এর 5 এরকম যেন না হয়, তবে এটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা ভাগ হতে হলে দেখো, a - 1 এর হোল স্কোয়ার বাই a, তাই তো? তাহলে a - 1 এর হোল স্কোয়ার বাই a,
এইটা দেখো এ আছে, এখানে উপরে রয়েছে a-1 রয়েছে, তাহলে পরস্পর এরা কি ক্রমিক সংখ্যা, তাই তো ক্রমিক সংখ্যা, তাহলে এটা দিয়ে কখনো ভাগ হবে না। মানে উদাহরণস্বরূপ বলছি 5 - 1 হোল স্কোয়ার বাই 5, দেখো তাহলে এটা কত হচ্ছে 4, 4 হোল স্কোয়ার মানে 16/5, দেখো ভাগ হচ্ছে না। তুমি যাই সংখ্যা নাও না কেন কখনো হবে না, কেননা এরা কি হচ্ছে, এটা a-1 আছে, এটা a আছে, তাহলে এইটাকে কখনোই a-1 হোল স্কোয়ারকে a দিয়ে ভাগ করা যাবে না। তাহলে অবশ্যই 4টাকে a দিয়ে আমি ভাগ করতে পারবো, 4টা অবশ্যই a দিয়ে বিভাজ্য হতে হবে। সিটা যদি আমাদেরকে পূর্ণ সংখ্যা করতে হয় তবেই তো a আর 4 কেটে যাবে, তাই তো উপরে পূর্ণ সংখ্যা দাঁড়াবে, তাহলে 4 অবশ্যই a দিয়ে ভাগ যাবে, 4 অবশ্যই a দ্বারা বিভাজ্য হতে হইবে, ঠিক আছে। অতএব তাহলে কি হতে হবে, 4কে a দিয়ে ভাগ করা যাবে, 4কে a দ্বারা বিভাজ্য হবে, মানে 4কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে। অতএব a সমান হতে পারে সম্ভাব্য মান 1 হতে পারে, 2 হতে পারে, আর 4, এই 3টে দিয়ে এই 4কে আমি ভাগ করতে পারবো, বোঝা গেল। তাহলে a এর মান এই 3টার মধ্যে যে কোনো একটা হবে ফর শিওর। এবার কোনটা হবে সেটা আমি এখানে বসিয়ে দেখব। a এর মান যদি 1 বসাই, ধরো a এর মান 1 বসাচ্ছি, b সমান 2 × 1 - 1, দেখো তাহলে এটা কত হচ্ছে, b এর মানটা হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই তো। কিন্তু এখানে ধনাত্মক বলেছে, হবে না, তাহলে এইটা হবে না, বোঝা গেল। b এর মান 0 কখনোই হবে না, তাহলে 1ও গেল, হবে না, একটা আমি নিতে পারবো না। 2টা, b এর মান 2 বসিয়ে দেখি এখানে, b সমান 2 × এর জায়গায় 2 বসাবো, 2 - 1 মানে কত হবে, 2 × 1, তাই তো। তাহলে b সমান হয়ে যাবে 2, ক্লিয়ার, b সমান হবে 2। a সমান যদি 2 হয়, b সমান হবে 2, কিন্তু অসমান বলে দেওয়া আছে, a আর b ধনাত্মক, অসমান বলেছে 3টা পূর্ণ সংখ্যা, কোনোটাই একটার সাথে একটা সমান কখনোই হবে না, তাহলে b সমান 2 এটাও নেওয়া যাবে না, হবে না, বোঝা গেল। a সমান 2 হলে b সমান 2 হবে না, a সমান তাহলে অবশ্যই 4, তাই তো। তাহলে এবার দেখে নিই 4 বসালে কি আসবে ভ্যালুগুলো। তাহলে a সমান যদি এখানে আমি 4, এখানে যদি 4 বসাই, তাই তো এখানেই 4 বসাবো, এইখানেই আমাকে 4টা বসিয়ে দেবো। তাহলে b সমান কত হবে, b সমান 2 × 4 - 1, এর মান 4 বসালে 2 × 4 - 1 3, তাহলে 3 দুগুণে 6, b এর মান হচ্ছে 6, তাই তো। তাহলে a সমান আমরা পেয়ে যাচ্ছি 4, b সমান 6, তাহলে c সমান আমরা বের করতে পারবো, c সমান বের করতে পারবো এখান থেকে আমরা, c সমান b²/a, এখান থেকে যদি আমরা বের করি c সমান b² মানে 6 স্কোয়ার, 6 × 6 = 36/a, এর মান হচ্ছে 4, তাহলে 6 × 6 = 36, এটা 36 করে দিচ্ছি, 36, তাই তো। 9 × 4 = 36, বোঝা গেল, 4 × 9 = 36, তাহলে c = 9, c = 9, ঠিক আছে। তাহলে c এর মান হয়ে গেল 9, তাহলে c = 9, তাহলে a সমান 4, b সমান 6, c সমান 9, ক্লিয়ার। 3টে সংখ্যা আমরা পেয়ে গেলাম, বোঝা গেল কি করে আমরা বের করেছি। এইখানে কিন্তু এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, a-1 হোল স্কোয়ারকে বা a-1কে কখনো a দিয়ে ভাগ করা যায় না, বোঝা গেল। কখনোই পরপর সংখ্যা, তো এই দুটো তো পরপর, a-1ও যা, এর আগের সংখ্যা a-1, তার পরের সংখ্যাটা হচ্ছে a, কখনোই তাকে এই নিচের সংখ্যা দিয়ে কখনো ভাগ করা যাবে না, তার হোল স্কোয়ারকে, ঠিক আছে। যে সংখ্যায় তুমি বসে দেখতে পারো, তাহলে 4কে a দিয়ে অবশ্যই ভাগ হতে হবে, সিটা পূর্ণ সংখ্যা হতে হলে, বোঝা গেল। ভালো একটা অঙ্ক, তাহলে এটা দেখবে। তাহলে 1-এর দাগের সেকশনটা হলো। এবারে দেখো 2-এর দাগেরটা, এবার 2-এ চলে যাচ্ছি আমরা, আর বাকি নেই, তাই তো। তাহলে দেখো 2-এর দাগের 1-এরটা দেখো কি বলা আছে, যে সরল রেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। যে সরল রেখার আনতি 150 ডিগ্রি, ঠিক আছে, এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা সরল রেখা ধরো দেওয়া আছে, লেট সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ, আনতি 150 ডিগ্রি, মানে এক্স অক্ষের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে রয়েছে, এইটা হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে। যে সরল রেখার
আনতি 150 ডিগ্রি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে রয়েছে এবং মূল বিন্দু থেকে দূরত্ব, সাপোজ আমি বলছি ধরো মূল বিন্দু ধরো এখানে, সেখান থেকে দূরত্ব হচ্ছে 10 একক, মোটামুটি একটা যদি আমি রাফ ছবি আঁকি, মূল বিন্দু থেকে দূরত্ব যদি 10 একক হয় তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সরলরেখাটার আগে আমরা এই সরলরেখাটার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। যে সরলরেখার আনতি 150 ডিগ্রি মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, এটা তোমাদের এসএনদের বইতেও আছে অঙ্কটা, ঠিক আছে। তো এসএনদের বই আমি অলরেডি বৃত্ত অধিবৃত্ত চ্যাপ্টার অঙ্কগুলো দিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি ওখান থেকে প্লেলিস্ট নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে বা চ্যানেল খুলে আমার আলাদা আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিতে পারো। আর আগের যে মডেল কোশ্চেন পেপার তার একটা প্লেলিস্ট করা রয়েছে প্রশ্ন বিচিত্রা, সেখান থেকে প্রশ্ন বিচিত্রা 2025-এর একটা প্লেলিস্ট করা রয়েছে, এর আগের বারে যে প্রশ্ন বিচিত্রা, সেখান থেকে যে তোমরা সেই অঙ্কগুলোও দেখতে পারো, সেই অঙ্কগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেগুলো কিন্তু সেখান থেকে যে দেখবে প্রশ্ন বিচিত্রা 2025-এর প্লেলিস্ট আগের বারের সেকেন্ড সেমের, আর 2026-এর যেটা সেটা এবারের প্লেলিস্ট থেকে, 26-এর প্লেলিস্ট থেকে নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, সেখান থেকে যে আগেরটা দেখে নেবে। আচ্ছা 1 মাইনাস এটা হলো 2-এর দাগের একেরটা যে সরলরেখার আনতি। তাহলে আমরা ধরি সরলরেখার সমীকরণ কি হবে, y সমান mx প্লাস c। এটা কি প্রবণতা ছেদিতাংশ আকার, এই আকারে ধরলাম। কেন ধরলাম? m এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে m সমান আমরা পাচ্ছি tan 150 ডিগ্রি। m সমান কি tan থিটা প্রবণতা, আর বলার দরকার নেই আশা করি। এইটা কি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানটাই হচ্ছে কি প্রবণতা m। তাহলে এটাকে আমি ভ্যালু বের করি, সেই ফার্স্ট সেমে পড়েছো ওই হিসেবে 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো 2 ইন্টু সেই 90 ডিগ্রি বলেছিলাম, তাই তো আগের এইটা কী করে বের করতে হয় ভালো করে বলে দিয়েছিলাম পুরো। মাইনাস 30 ডিগ্রি সমান এখানে এটা কোন ঘরে পড়ছে, এটা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি দ্বিতীয় ঘরে পড়ছে, দ্বিতীয় ঘর সাইনের ঘর আছে ট্যান, তাহলে মাইনাস 2 থাকার জন্য যুগ্ম থাকার জন্য ট্যানই থাকবে, ট্যান 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে মাইনাস 1/√3, বোঝা গেল? এটা সাইনের ঘরে পড়ছে সেই জন্য মাইনাস এটা। তাহলে মাইনাস 1/√3 এম এর মান। তাহলে এখানে যদি আমরা বসাই y সমান মাইনাস 1/√3 ইন্টু এক্স প্লাস সি, তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, √3y সমান মাইনাস এক্স প্লাস সি, এক্সটাকে এদিকে নিয়ে এলে এক্স প্লাস √3y সমান সি। ক্লিয়ার? এবার দেখো কোনো মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব কী করে বের করবো, সরলরেখার 3 নম্বর পার্টে তোমাদের রয়েছে এসএনদের বইতে। তাহলে মূল বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্বের ফর্মুলা কি হয়, এখানে আমরা এক্সের জায়গায় ওই বিন্দুটি বসাই 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাই তো। তাহলে 0 প্লাস এই দুটো পার্ট 0 হয়ে যাবে, আর মাইনাস সিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে শর্তানুসারে এটা মডের মধ্যে থাকবে, তাই তো। আর বাকিগুলো কিন্তু 0 হয়ে গেল, এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় এই 0 বসাবো, যে মূল বিন্দুর যে স্থানাঙ্কটা তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এক্স আর ওয়াইয়ের জায়গাটা বসালাম, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, সিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস সি, তাহলে 0 মাইনাস সি মানে মাইনাস সি, সেটা মডের মধ্যে থাকবে বাই √, এক্সের সহগের হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর প্লাস ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার, তাই তো। এটা সমান হবে, দূরত্ব 10 একক দেওয়া আছে কোশ্চেনে, তাই তো। এবার যদি আমরা মডটাকে তুলি, আচ্ছা আগে এটা রাখি, তাহলে সি, তাই তো, মাইনাস সি মডের মধ্যে, আর এইখানটা নিচে যদি হিসাব করি 1 স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মানে 3, আর 1 স্কোয়ার মানে 1, 3 প্লাস 1 4, তাই তো, √4, তাই তো, √4 মানে 2, বোঝা গেল? তাহলে মডের মধ্যে থাকবে এটা মাইনাস সি বাই √4, এটা সমান আমরা পাচ্ছি 10। তাহলে এখান থেকে পাবো সি সমান 10, √4 মানে 2, এদিকে কোনাকুনি গুণ করলে 10 দুগুণে 20, তাহলে মডটাকে তুলে দিলাম, মাইনাসটা উঠে যাবে, মডের মধ্যে প্লাস ভ্যালুটা নেবো, সি সমান হবে প্লাস মাইনাস 20। বোঝা গেল জিনিসটা? সি সমান যখন মডটা তুলবো প্লাস মাইনাস দেবো সবসময় সমানের ওপাশে, প্লাস মাইনাস 20, কেননা প্লাসের ভ্যালু মানে মডের মধ্যে মাইনাস থাকলেও প্লাস হয়, প্লাস থাকলেও প্লাস হয়, ঠিক আছে। সি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 20 হয়ে গেল। এইবারে এখানে মানটা যদি বসাই এই যে, তাহলে সমীকরণ কি হবে, অতএব সমীকরণ এই সরলরেখার সমীকরণ কি হবে, ওইটাই তো সরলরেখাটার সমীকরণ, এক্স প্লাস √3y সমান প্লাস মাইনাস 20, সি এর মান যেটা বেরিয়েছিল এটা বসিয়ে দিলাম, অতএব এটাই হবে সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা
এবার দেখো 2 এর দাগের 1 হলো 2 এর দাগের দুইয়ের দাগের 1 দাগের অথবা মনে করো পি কিউ ও আর শীর্ষবিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমা পিএস বলে দেওয়া আছে। অথবা এটা 1 অথবা, ঠিক আছে। পি কিউ আর ত্রিভুজ একটা আছে, ধরো সাপোজ পি কিউ আর ত্রিভুজ দেওয়া আছে, পি এটা কিউ এটা আর, তিনটে এই ত্রিভুজের মনে করো পি কিউ আর শীর্ষবিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমা পিএস। তাহলে মধ্যমা আমি পিএস এটা টানলাম, এটা পিএস, তাহলে পিএস তাহলে 1 - 1 বিন্দুগামী এবং পিএস এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে 1 - 1 বিন্দুগামী এবং পিএস এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ধরো এটা বলছি, তাই তো, এর সমান্তরাল সরলরেখা। আর -1 - 1 বিন্দুগামী, 1 - 1 বিন্দুগামী এবং পিএস এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, মানে এটার নির্ণয় করতে হবে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে 2,2, এটা 2,2, এটা দেওয়া আছে 6, -1, আর এটা দেওয়া আছে হচ্ছে 7,3, এটা দেওয়া আছে 7,3, আর এটা দেওয়া আছে, তাই তো, এই কন্ডিশনটা। তাহলে পি কিউ আর শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের পিএস একটি মধ্যমা, পিএস এর সমান্তরাল সরলরেখা যা 1, -1 বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল? তাহলে কি করব, সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারবো, কিন্তু তার আগে পিএস এর সমীকরণটা চাই, তাই তো। এই সরলরেখার সমীকরণ পেলে এই সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি কি করে বের করতে হয়। তাহলে পিএস এর সমীকরণ বের করতে হলে দেখো কি করতে হবে, দুটো বিন্দু জানতে হবে। এভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে পি এই সরলরেখার সমীকরণ আমরা তখনই লিখতে পারবো যখন দুটো বিন্দু জানবো। এই সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দু জানবো। একটা বিন্দু জানি, এই সরলরেখার এই প্রান্তের স্থানাঙ্কটা জানি, এই প্রান্তেরটা জানি না, তাহলে এই প্রান্তেরটা বের করবো, তাই তো। কিন্তু প্রবণতা হলেও হবে, কিন্তু প্রবণতাটা বের করতে পারবো, এখানে পারাটা ডিফিকাল্ট, বার করা যাবে না প্রবণতা এই সরলরেখার। বোঝা গেল? তাহলে এই বিন্দুটা বেরিয়ে যাচ্ছে, তখন প্রবণতা বেরোবে, কিন্তু দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি অলরেডি। বোঝা গেল? তাহলে এইটার আমরা স্থানাঙ্কটা বের করতে হবে। এইটা কি অ্যাকচুয়ালি মধ্যমা, তাহলে এসটা হচ্ছে কি কিউ আর এর মধ্যবিন্দু, এটা আর ধরে নাও, এই পয়েন্টটা আর, তাহলে কিউ ও আর এর মধ্যবিন্দু এস, তাই তো, মধ্যমা যেহেতু, কিউ ও আর এর মধ্যবিন্দু হলো এস। তাহলে মধ্যবিন্দু সূত্র অনুযায়ী আমরা কি জানি, তাহলে এটা x1 y1 যদি আমরা ধরি, আর এটাকে x2 y2 যদি ধরি, তাহলে x1 + x2/2 সমান এই স্থানাঙ্ক, y1 + y2/2 সমান এই স্থানাঙ্ক, তাই তো। অতএব এস বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x1 + x2/2 মানে 6 + 7/2, তাই তো। আর এখানটা -1 + 3/2, এইটা হবে। বোঝা গেল? 2 = 6 পি কিউ আর, ঠিক আছে, 6 - 1 7, 6 আর 7ই আছে, পিএস। আচ্ছা, তাহলে 7 6 13, 13/2, 3 - 1 মানে 2/2, 1। তাহলে এটা হয়ে গেল এস বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। এস বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে 13/2, 1। এবারে পিএস, তাহলে পিএস সরলরেখার সমীকরণ, পিএস এর সমীকরণ, তাই তো। পিএস সরলরেখার সমীকরণ আমরা কি পাবো, দুই বিন্দুগামী, তাহলে একটাকে x1 y1 ধরবো এখানে, এইটা এখন মুছে দিচ্ছি আমি, গুলোবে নাহলে। x1 y1 ধরবো, এইটাকে ধরো সাপোজ ধরলাম x2 y2 ধরলাম, তাহলে y - y1 সমীকরণটা আমি লিখে দিচ্ছি, বাই x - x1 সমান y1 - y2/x1 - x2। এটা দুই বিন্দু আকারগুলো কিন্তু সব মনে রাখবে তোমরা। তাহলে y - y1 মানে 2 বাই x - x1 মানে 2 সমান y1 - y2 মানে 2 - 1 বাই x1 মানে 2 - x2 মানে 13/2। তাহলে এটাকে যদি সলভ করি আমরা, এখানে 1 হবে, তাহলে y - 2/x - 2 সমান উপরে 1, আর নিচে হবে 2 × 4, 2 - 13/2, তাই তো। তাহলে
2 দুগুণে 4 মাইনাস 13, এটা হবে -9/2, -9/2 এইটা হবে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো, এবারে আমরা কোনাকুনি গুণ করব, x - 2 সমান y - 2 বাই x - 2 সমান কত হবে, এটাকে উপরে তুলব, -2/9 হয়ে যাবে। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি -2x, তাই তো। আচ্ছা দুইটা থাক, এমনি 2x করি, দুইটাকে সেখানে গুণ করব, 2x - 4, তাই তো, 2x - 4 সমান -9y, তাই তো, +18, বোঝা গেল। তাহলে এখানে হচ্ছে 2x + 9y, 2x + 9y, এখানে যদি হিসাবটা করি 2x + 9y সমান 18 + 4 22, তাই তো, সমান 22। তাহলে এই সমীকরণটা, এটাকে 1 নম্বর দিলাম, বোঝা গেল। তাহলে PS এর সমীকরণ এটা পেয়ে গেলাম, 2x + 9y কিন্তু, ঠিক আছে, এটা 9 এ। অতএব 1 নং এর, এটা 3 নম্বরেও তোমরা দিতে পারে, 3 নম্বরের অঙ্ক, ঠিক আছে। 1 নং এর সমান্তরাল সরল রেখার সমীকরণ যা 1 1 বিন্দুগামী, তাই তো। কি হবে এটা, কি হয়, একই থাকে এই পার্টটা। তাহলে 2x + 9y সমান k, বোঝা গেল জিনিসটা। কেননা লম্ব হলে উল্টো হয়ে যায়, উদরপিণ্ডি এ পিণ্ডি উদরঘাটে চলে যায়, তাই তো। এখানে কিন্তু একই থাকবে, এটা মনে রাখবে, সেই x + by + c, এটা সমান k হবে। এই কনস্ট্যান্ট টার্মটা খালি আলাদা হয় সমান্তরালের ক্ষেত্রে, আর সব কিন্তু দুটো একই থাকে। তাহলে এবার কে এর মানটা বের করবো, কে এর মানটা বের করার জন্য তাহলে এই সরলরেখার সমীকরণ এটা সমান্তরাল। এবারে কে এর মান বের করার জন্য কি, এই সরলরেখাটা কি 1 - 1 বিন্দুগামী না, তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, বিন্দুগামী মানেই বসাবো। আমি যখন পড়িয়েছি বৃত্ত অধিবৃত্ত, ওখানে বারবার ধরে বলেছি বিন্দুগামী হলে কি কি করতে হবে, সেগুলো খাতায় নোট ডাউন করতে বলেছি, তাই তো। তাহলে 2 × 1 + 9 × -1 সমান k। তাহলে এখানে k এর মানটা হয়ে যাবে 2 - 9 মানে -7। তাহলে অতএব সমীকরণটা তাহলে কি দাঁড়াবে, 2x + 9y সমান k সমান -7, তাই তো, k এর মান। বা আমি এটাকে লিখতে পারি 2x + 9y + 7 সমান 0। তাহলে এটাই দাঁড়াবে নির্ণয় সমীকরণ, 2x + 9y + 7 সমান 0, ঠিক আছে। বোঝা গেল তো অঙ্কটা। আচ্ছা এবারে দেখো, এটা 3 নম্বরেরও আসতে পারে, ঠিক আছে, এই টাইপের অঙ্ক 3 নম্বরেরও আসতে পারে, কেননা অনেকগুলো স্টেপ আছে, 3 নম্বরেরও দিতে পারে, দেওয়া উচিত, ঠিক আছে। 2 এর 1 এর অথবা হয়ে গেল 2 এর দাগের, এবার 2 এর দাগের 2 এরটা দেখো, উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের, উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের কেন্দ্র তৃতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। বৃত্তটি -1, -2 বিন্দুগামী হলে বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো, ঠিক আছে। উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের কেন্দ্র তৃতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। তৃতীয় পাদ মানে কোন পাদটা, এই ঘরটা, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, তাহলে এই ঘরে অবস্থিত। তাহলে এরকম ধরো হবে, সাপোজ বৃত্তটা এরকম হবে, এরকম। তাহলে দেখো উভয় অক্ষকে স্পর্শ করে, এই কেন্দ্রটা কোথাও এখানে হবে। তাহলে ধরি কেন্দ্রের স্থানাঙ্কটা আমি ধরে নিলাম -a, এদিকে এদিকে যেহেতু আছে, তাহলে -a, এটা ধরে নিলাম -a, ক্লিয়ার। ধরি কেন্দ্রের স্থানাঙ্ক, ধরি কেন্দ্রের স্থানাঙ্ক -a, কেননা তৃতীয় পদে অবস্থিত, এতটা -a, এইটা -a, তাই তো, এটা ব্যাসার্ধ বৃত্তের, আর এটাও -a, এখান থেকে এতটা, তাই তো একই, কেননা দুটো অক্ষকে স্পর্শ করে আছে জাস্ট, সেই জন্য এই যে ডিস্টেন্সটা সেটাই ব্যাসার্ধ হবে, সেই জন্য আমি -a ধরলাম। এখান থেকে এতটা -a, এখান থেকে এতটা -a, বোঝা গেল জিনিসটা, যেহেতু স্পর্শ করে আছে কিন্তু। তাহলে ধরি কেন্দ্রের স্থানাঙ্ক -a, অতএব আর বৃত্তটা কি বলে দেওয়া আছে, -1, -2 বিন্দুগামী, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তটার কেন্দ্র নির্ণয় করতে হবে। অতএব বৃত্তের সমীকরণ আমরা কি জানি, x - a² জানি তো, প্লাস
ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। আলফা বিটাটা কি হয়, কেন্দ্র হয় না, এখানে কেন্দ্র কত ধরেছি মাইনাস এ কমা মাইনাস এ, তাই তো। তাহলে এক্স মাইনাস আলফার জায়গায় ধরেছি মাইনাস এ, তাহলে এক্স অফ মাইনাস এ, বোঝা গেল, একদম ভেঙে ভেঙে করছি, প্লাস অনেক ভুল হয় কিন্তু মাইনাস অফ বিটার জায়গা মাইনাস এ তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ ব্যাসার্ধ এখানে এ। আচ্ছা তাহলে এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় বসিয়ে আমরা এই বিন্দুগুলো দেওয়া আছে কোশ্চেনে, সেই জন্য যে বিন্দুগামী বলেছে মানে কি মাথায় ধারণা রাখতে বলেছিলাম কি এই বিন্দুটা আমি সমীকরণে বসাবো, আর কিচ্ছু ভাবার দরকার নেই। তাহলে এইটা বিন্দুগামী, এক্সের জায়গায় -1 বসাবো, ওয়াইয়ের জায়গায় -2 বসাবো, তাহলে -1 বসাই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটার হোল স্কোয়ার, প্লাস এখানে -2 বসাবো ওয়াইয়ের জায়গায়, মাইনাসে প্লাস এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এবার দেখো এ -1 হোল স্কোয়ার, তাই তো, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2, তাই তো, 2 ইন্টু এ ইন্টু বি, এ মাইনাস 2 হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 মানে -4a, তাহলে মাইনাস একদম এখানে লিখে দিচ্ছি 4a প্লাস 2 হোল স্কোয়ার মানে 4 সমান এ স্কোয়ার, বোঝা গেল, যা সূত্রে ভাঙলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে একটা এ স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে এ স্কোয়ার -2a -4a মানে -6a, আর 4 + 1 মানে 5 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5a মাইনাস এ প্লাস 5 সমান 0, তাহলে a ইন্টু এ মাইনাস 5 প্লাস -1 ইন্টু a মাইনাস 5 সমান 0, এখান থেকে আসবে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1 সমান 0, হয় এখানে a মাইনাস 5 সমান 0 এ একটা হবে, আর না হলে a মাইনাস 1 সমান 0 হবে একটা, তাহলে এখান থেকে আসবে a সমান 5 একটা, আর একটা আসবে a সমান হলে 1 আসবে। এবার যদি a সমান 5 হয়, ধরো আমি এখানে বলছি a সমান 5, a সমান যদি 5 হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি ধরেছিলাম, অতএব কেন্দ্র হবে কি -5, আর এ সমান যদি আমরা যদি 1 নিই তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে -1, তাহলে এই দুটো হবে কেন্দ্র, ক্লিয়ার, কেন্দ্র হবে কেন্দ্রের স্থানাঙ্ক এই দুটোই হচ্ছে উত্তর, বোঝা গেল, খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতির কেসে কিন্তু আগে পিকচারটা আঁকবে, পিকচারটা কিন্তু মাস্ট, পিকচার আঁকলে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। 2 দাগের 2 হয়ে গেল, 2 দাগের 2 অথবা দেখো কি বলেছে, 2 দাগের 2 অথবা ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax একটা অধিবৃত্ত দেওয়া আছে, বোঝা গেল, নাভিগামী কোনো জ্যায় দেওয়া আছে, ধরো এটা হচ্ছে নাভিগামী কোনো জ্যায়, নাভি এটা ধরো a, 0, নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 আর x2 y2 এটা দেওয়া আছে, হলে এর মান নির্ণয় করো, y1 y2 এইটার মান নির্ণয় করতে বলেছে, y1 y2 প্লাস 4 x1 x2 সমান কত, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো এটা 0 0 শীর্ষবিন্দু, তাহলে x1 ধরি অধিবৃত্তের নাভিগামী জ্যা এর প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে x1 y1 x2 y2, তাহলে আমরা ধরে নেব প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক at1 স্কোয়ার 2at1 ও t2 স্কোয়ার 2at2, বা আমি এটা ধরে নিচ্ছি, আচ্ছা at2 স্কোয়ার ধরে নিই, at2 স্কোয়ার 2at2 এটা ধরে নিলাম,
এটা তোমাদের এসএনদের বই রয়েছে 3 নম্বর বা প্রবাবলি 4 নম্বরে, এটা 2 নম্বরের এখানে দেওয়া আছে, 3 বা 4ও কিন্তু আসতে পারে এটা, কাজে ভালো করে দেখা রাখো, ইম্পর্টেন্ট, ভেরি স্টার দিয়ে রাখো একদম। তাহলে এটা, তাহলে x1 সমান এইটা ধরলাম, y1 সমান এটা ধরলাম, x2 সমান এটা ধরলাম, y2 সমান আমি এটা ধরে নিলাম, প্যারামেট্রিক আকারে স্থানাঙ্কগুলো ধরে নিলাম সুবিধার জন্য। তাহলে এটা এবার আমরা কি জানি, নাভিগামী জ্যায়ের ক্ষেত্রে আমরা জানি, এইটা মনে রাখবে, t1 t2 সমান -1, এটা হয় নাভিগামী জ্যায়ের ক্ষেত্রে t1 t2 সমান দুটো গুণফল -1 হয়। তাহলে আমরা পাবো t2 সমান -1/t1, এটা পাবো। তাহলে t2 এর জায়গায় যদি আমরা এখানে বসাই তাহলে কত হবে, x2 সমান ধরো এইটা, এটা x2 এর মান, এটা y2 এর মান এইটা, তাহলে x2 সমান আমরা পাবো a ইন্টু t2 এর জায়গায় বসাবো -1/t1 তার হোল স্কোয়ার, 2a ইন্টু -1/t1 এটা বসাবো, তাই তো। এটা হচ্ছে কমা দিয়ে, এটা y2 এর মান, তাই তো, এটা y2 এর মান, এইটা x2 এর মান, এটা y2 এর মান। তাহলে y2 এর মানটা আমি লিখছি, y2 এর মান 2a ইন্টু -1/t1, এই মানটা জাস্ট বসালাম এখানে, ঠিক আছে। তাহলে x2 সমান কত হচ্ছে এখানে, এই স্থানাঙ্কটা হয়ে যাবে মাইনাসের হোল স্কোয়ার করলে মাইনাসটা উঠে চলে যাবে, a/t1 স্কোয়ার কমা -2a/t1, তাহলে এই স্থানাঙ্কটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। এই স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, এই প্রান্তের স্থানাঙ্কটা এইটা, আর এই প্রান্তের স্থানাঙ্কটা হচ্ছে এইটা, ক্লিয়ার। এই ফর্মুলা থেকে, এইটা থেকে আমরা নিয়ে চলে এলাম, বোঝা গেল জিনিসটা। তাহলে এবারে কি করবো দেখো, এখানে বসাবো x1 y1 এর জায়গায়, তাহলে এইটা কার মান, এটা x1 এর মান, এটা y1 এর মান, কিন্তু x1 y1 অপর প্রান্তের স্থানাঙ্কটা ধরেছি, x1 এর জায়গায় এটা বসাবো, y1 এর জায়গায় এটা বসাবো, x2 এর জায়গায় এটা বসাবো, এখান থেকে এটা পেলাম, আর y2 এর জায়গায় এটা বসাবো, ক্লিয়ার। তাহলে এটা x2 এর মান, এটা y2 এর মান বসাবো, তাই তো। এই সমীকরণে বসিয়ে দেখি যেটা আসবে সেটাই উত্তর, বোঝা গেল। তাহলে y1 এর জায়গায় মানটা বসাই, y1 এর মান কত, 281, 281 ইন্টু y2 এর মান হচ্ছে -2a/t1, -2a/t1 ইন্টু -2a/t1, এটা কিন্তু ফুটকিটা গুণটা কিন্তু ইম্পর্টেন্ট, গুণ চিহ্ন যদি তুলে দাও পুরো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাবে, কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 4 ইন্টু, এই সূক্ষ্ম ভুলগুলো অঙ্কে প্রচণ্ড হয় কিন্তু, ঠিক আছে, x1 a/t1 স্কোয়ার ইন্টু x2 এর মান হচ্ছে a/t1 স্কোয়ার, a/t1 স্কোয়ার। তাহলে এখানে কি হবে, t1 কেটে দাও, 2 এখানে -4 স্কোয়ার, আচ্ছা, প্লাস t1 স্কোয়ার কেটে দাও, প্লাস 4a স্কোয়ার, তাহলে সমান 0। তাহলে এর মান কত হবে, 0, বোঝা গেল কীভাবে করলাম। তাহলে এই রকম থাকলে প্যারামেট্রিক সমীকরণে আকারে ধরে কিন্তু করবে, প্যারামেট্রিক স্থানাঙ্কের আকারে, বোঝা গেল। তাহলে নাভিগামী জ্যায়ের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা বললাম তোমাদের, t1 ইন্টু t2 দুটোর গুণফল -1 হয়, ঠিক আছে, সেটা একটা প্রমাণ আছে, ওই প্রমাণটাও কিন্তু ইম্পর্টেন্ট, কীভাবে এসছে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 এর দাগের 2 হয়ে গেল, অথবা এবার 3 এর দাগের প্রবাবিলিটি সেকশনে চলে যাচ্ছি। 3 এর দাগের 1 কি বলেছে দেখো, 3টি ছক্কা একযোগে গড়িয়ে দেওয়া হলো, 3টি ছক্কা, লুডোর ছক্কা একযোগে গড়িয়ে দেওয়া হলো, ছক্কা 3টির উপরিতলের সংখ্যা 3টির সমষ্টি, ছক্কা 3টির উপরিতলের সংখ্যা 3টির সমষ্টি 4-এর বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 3টি লুডোর ছক্কা গড়িয়ে দিলাম, ধরো এদের যে উপরে 3টের যোগফল যেন 4-এর বেশি হয়, যেমন কীরকম হবে, মানে ধরো এইটায় ধরো 3 পড়লো, এইটায় 2 পড়লো, এইটায় ধরো 1 পড়লো, বা ধরো এটায় আবার ধরো 3ই পড়লো, তাহলে কত হলো, 3 2 5 6 7 8 হলো, গ্রেটার দেন 4-এর বেশি, কিন্তু 4-এর যেন কম না হয়, ঠিক আছে। তাহলে 4-এর বেশি হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে হবে, ক্লিয়ার জিনিসটা। 3টে লুডোর ছক্কা গড়িয়ে দিলে, এবার দেখো আমরা আগে 4-এর কম হওয়ার সম্ভাবনাটা নির্ণয় করব, 4-এর কম হওয়ার সম্ভাবনা নির্ণয় করব, 4 পড়ার কম হওয়ার সম্ভাবনা। যদি 4 পড়ার কম হওয়ার ঘটনা এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ সমান আমরা লিখতে পারি, কি হতে পারে, যেন 4-এর কম হয় সেটা আমরা আগে হিসাব করি, তাহলে 4-এর বেশিটা ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে। 1 থেকে মানে বাকিটা হবে যে প্রবাবিলিটিটা সেটা 4-এর বেশি হবে, তাই তো, তাহলে 1 থেকে বাদ দিলেই বেরিয়ে যাবে। তাহলে 4-এর কম হবে কিসে, প্রথমটায় ধরো আমি বললাম কি পড়লো, 1 থেকে যদি হিসাব করি 1, তাই তো, 4-এর কম
তারপরেরটায় ধরো পড়লো 1, তাই তো 1 1 1, তাই তো এই একটা হতে পারে। তারপরে ধরো বললাম 1,1, এই দুটোকে ফিক্সড রাখবো কিন্তু। তারপরে 2, 4 বা 4-এর কম, আমরা হিসেব করছি 4 অথবা 4-এর কম, কেননা আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে 4-এর বেশি, 4-এর বেশি। এটা প্রবাবিলিটি কত, এটা আমাদের কোশ্চেনে চেয়েছে কিন্তু 4-এর বেশি হওয়ার সম্ভাবনা। আমরা হিসাব করছি 4 অথবা 4-এর কম, তার মানে তাই তো, তাহলে 4-এর বেশিটা হিসাব করতে পারবো। তাহলে 4 হলেও চলবে, 2 একে 3 একে 4, 4 অথবা 4-এর কম, বোঝা গেল। আচ্ছা, এরপর 3 নিলে এটা 4-এর বেশি হয়ে যাবে, নেওয়া যাবে না। এবার এখানে 1 নাও, এইখানে এবার 2 করে দাও, 2 একে 3, 1 2 1, এটা হতে পারে, বোঝা গেল। 2 একে 3 একে 4 হয়ে যাচ্ছে। এবার যদি এখানে 2 করো তাহলে 4-এর বেশি হয়ে যাবে, নেওয়া যাবে না। এবারে প্রথমটাকে এবার আমরা 2 করলাম, 2 1 1 হবে, হতে পারে। 2 একে 3 একে 4 হতে পারলো, হবে। কিন্তু যদি আমি এখানে 2, 1, এইখানে যদি 2 করে দিই, 2 2 4 5 হয়ে যাচ্ছে, হবে না, 4-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা নিচ্ছি না এখন। তাহলে কটা হলো, যদি 4 অথবা 4-এর কম পড়ার প্রবাবিলিটি এ দিয়ে ঘটনা এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ ঘটনায় কটা হচ্ছে, এন এ নাম্বার অফ এ ঘটনা কটা এরকম পড়তে পারে, 1 2 3 4, তাহলে 4, এন এর মান হলো 4, বোঝা গেল। তাহলে এবার মোট কটা হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা এস স্যাম্পল স্পেসে সমভাবে সম্ভাব্য সসীম সংখ্যক মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, এটা কটা রিডিং হয় পাবো, 6, এটাই 6, এটাই 6, 6খানা টোটাল, এক লুডোর ছক্কায় 6খানা রিডিং থাকে, তাহলে 6 × 6 × 6 টোটাল আমরা পাবো 36খানা কিন্তু, যেটা বলেছিলাম। দুটো হলে 6 6 36, এই 3টে হলে 216, তাই তো। দুটো লুডোর ছক্কা হলে 6 6 36, 3টে হলে 6 6 36 6 216, এরকম করে করে আমরা গুণ করে করে যাব। তাহলে এনএস এর মান আমরা পাচ্ছি, মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান 216, তাই তো। অতএব 4 অথবা 4-এর কম, 4 অথবা 4-এর কম পড়ার সম্ভাবনা পি এ সমান 4/216, তাই তো। তাহলে এটা কত হচ্ছে, 4 একে 4, 4 5 20, 1 16, 4 4 16, 1/54, তাই তো। আচ্ছা, তাহলে 1-এর 54। এইবারে করব, অতএব 4 অথবা 4-এর কম হলো একটা, আর এর পূরক ঘটনা কি, 4-এর বেশি, 4-এর বেশি, ওটাই কোশ্চেনে চাইছে পড়ার সম্ভাবনা। আমরা ডিরেক্ট কেন করলাম না, আমরা ডিরেক্ট কেন 4-এর বেশিটা কাউন্ট করলাম না, অনেক রিডিং আসবে 216খানার মধ্যে, বাকি তোমার 212খানা ভ্যালু আসবে, কিন্তু কি করে হিসাব করব, সেই জন্য আমরা এখানে 4-এর কম পড়ার, 4 বা 4-এর কমটা হিসেব করলাম, তারপর মাইনাস করে দেবো। 4-এর বেশি পড়ার সম্ভাবনা, তাই তো, কত হবে, 1 - PA, তাই তো। 1 - PA সমান 1 - 1 × 54, উল্টোটা বাকিটা আর কি, তাই তো। বাকি যে প্রবাবিলিটিটা সেটাই 4-এর বেশি, এটা হবে 53/54, তাহলে এটাই হবে উত্তর। ক্লিয়ার জিনিসটা, বোঝা গেল তো। এবার দেখো, তাহলে এবারে প্রবাবিলিটি হলো একটা এই টাইপের, তাহলে এই অঙ্কগুলো টাইপগুলো দেখে রাখো, আসতে পারে যে কীভাবে ক্যালকুলেট হচ্ছে, তোমরা মাথায় ঢুকে নিলে এবার এই টাইপের অঙ্ক হলে তোমরা নিজেরাই চেষ্টা করতে পারবে। এটা 3-এর দাগের 1 হলো, এবার 3-এর দাগের 1-এর কি বলেছে, অথবা 3-এর দাগের 1-এর অথবা সহজ অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক এই টাইপের আসে। 3-এর দাগের 1-এর অথবা কি বলেছে, এ ও বি দুটি ঘটনা এরূপ যে পি এ ইউনিয়ন বি, এটা বলে দেওয়া আছে, পি এ ইউনিয়ন বি সমান 3/4, পি এ ইউনিয়ন বি সমান 3/4। আচ্ছা, পি এ ইন্টারসেকশন বি, এই অঙ্কগুলো কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তোমরা। পি এ ইন্টারসেকশন বি সমান 1/4, আর পি এ বার ইন্টারসেকশন বি, পি এ বার ইন্টারসেকশন বি এর মান, পি এ বার এটা বলে দেওয়া আছে, পি এ বার সমান 2/3, পি এ বার এটা আরেকটা বলে দেওয়া আছে, এটা সমান 2/3, তাহলে পি এ বার ইন্টারসেকশন বি সমান কত, এর মান বের করতে বলেছে, ঠিক আছে, এইটার মান বের করতে বলেছে।
পি এ বার ইন্টারসেকশন কত, এইগুলো ভ্যালু বলে দেওয়া আছে, 3-এর 4, 1-এর 4, 2-এর 3, তাহলে এইটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বার। দেখো এইটা আমরা কি জানি, এইটা আমরা জানি পি এ কমপ্লিমেন্ট, এটা মানে ইন্টারসেকশন বি, মানে পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা মানে আমরা লিখতে পারি। কি করে এলো, বা এটা মনে রাখবে ভালো, নাহলে যদি কারোর নাম মনে থাকে এভাবে করবে, এত মনে রাখা সম্ভব নয়। পি এ বার ইন্টারসেকশন বি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বার মানে এ বাদে বাকিটা, এ বাদে বাকিটা কোনটা, এইটা, তাই তো, এ বার ইন্টারসেকশন বি, বি মানে কোন পার্টটা, এই পুরো পার্টটা, বি মানে হচ্ছে এই পুরো পার্টটা, তাই তো, এই পুরো পার্টটা বি মানে এইটা। এদের দুজনের কমন পার্ট কি, এই পোর্শনটা, এদের দুজনের যে কমন পার্ট সেটা কি, এই পোর্শনটা, সবুজ পোর্শনটা খালি হবে না, এইটা হবে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, পিবি মানে পি পুরোটা, পিবি মানে পুরোটার প্রবাবিলিটি যেটা আছে, মাইনাস এইটা আমি যদি বাদ দিয়ে দিই, তাই তো, পুরোটা থেকে যদি সবুজটা বাদ দিয়ে দিই, দেখো পিবি থেকে এই সবুজটা আমি বাদ দিয়ে দিলাম, এই ইন্টারসেকশন পোর্শনটা, দেখো এইটা, এই পোর্শনটা, তাহলে এইটা পেয়ে যাচ্ছি আমরা, একই জিনিস। তাহলে এইটা আমরা লিখতে পারি এখানে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে এইটা এলো, তাহলে এইটা আমরা বের করবো। পিবির ভ্যালু দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে পিবির ভ্যালুটা বের করতে হবে, পি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে বসাবো খালি। তাহলে পিবির ভ্যালুটা বের করার জন্য এই ভ্যালুগুলো আবার দেওয়া আছে, তাই তো, তাহলে পিবির ভ্যালুটা খালি আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব, আমরা পি এ ইউনিয়ন বি আমরা জানি, পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। পি এ ইন্টারসেকশন বি ভ্যালু দেওয়া আছে, এটা পেয়ে যাব। পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া নেই, আর পিবির ভ্যালুটা, পি এ এইটার ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালুটা দেওয়া নেই, পি এ যেটা আছে এই ভ্যালুটা দেওয়া নেই, কিন্তু পি এ বার দেওয়া আছে, তাহলে পি এ বার থেকে পি এ বের করতে পারবো, তাই তো। তাহলে আমাদের পি এ বের করাটা এখন আপাতত উদ্দেশ্য। পি এ আমরা কি জানি, 1 মাইনাস পি এ বার, তাই তো, এর উল্টোটা, তাহলে 1 মাইনাস 2-এর 3 সমান হবে 1-এর 3, পি এর ভ্যালুটা এখানে বসাবো। পি এইটার ভ্যালু 3-এর 4 সমান 1-এর 3 প্লাস পিবির ভ্যালুটা আমরা বের করব, রেখে দিলাম, মাইনাস পি এ ইন্টারসেকশন বি 1-এর 4, ঠিক আছে। আচ্ছা, পিবির ভ্যালুটা তাহলে এখান থেকে আমরা পাবো, পিবির ভ্যালুটা আমরা পাবো কত হবে, 3-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস 1-এর 3, তাহলে 3-এর 4 প্লাস 1-এর 4, এটা হবে 4-এর 4 মানে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1-এর 3 মানে হবে 2-এর 3, এটা হিসাব করবে, তাহলে পিবির ভ্যালু আসবে 2-এর 3, পিবির ভ্যালু আসবে 2-এর 3। তাহলে এবার এই ভ্যালুটা এখানে বসাবো, তাই তো, পিবির ভ্যালুটা এখানে বসাবো, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু, বোঝা গেল, এটা বুঝেছো আশা করি জিনিসটা। তাহলে এখানে হচ্ছে 2-এর 3 মাইনাস পি এ ইন্টারসেকশন বি ভ্যালু দেওয়া আছে 1-এর 4, তাহলে এটা কত হবে, 4-3-এ 12, এটা 8 মাইনাস 3 মানে হবে 5-এর 12, তাহলে এর ভ্যালুটা হবে 5-এর 12। বোঝা গেল? ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, করে রাখবে, তুলবে খাতায়, ঠিক আছে, ভালো করে নোট ডাউন করে এটা লিখবে। তারপরে দেখো 3-এর দাগের 1-এর অথবা হলো 3-এর দাগের 2, 3-এর দাগের এটা 2, 3-এর দাগে 2 কি বলেছে, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করা হলে তাদের সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা কত, ঠিক আছে। তাহলে 3-এর দাগে 2 কি বলা আছে, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করা হলে, তাহলে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা লিখে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করলে বা নির্বাচন করা হলে তাদের সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা। সমান্তর প্রগতি মানে কি, ওই যেরকম বললাম, ধরো 1 2 3, এটা একটা সমান্তর প্রগতি, মানে সাধারণ অন্তর থাকবে, মানে ডিফারেন্সটা সেম থাকবে। সমান্তর প্রগতি মানে ডিফারেন্স সেম থাকবে,
ঠিক আছে, মানে বি মাইনাস এও যা হবে সি মাইনাস বিও তা হবে। এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে, ডিফারেন্সটা সেম হবে এই দুটোর আর এই দুটোর, ঠিক আছে এরকম। তাহলে ধরো এবার ধরো এখান থেকে 3টি সংখ্যা নির্বাচন করতে হবে, বোঝা গেল? তাহলে এখান থেকে 3টি সংখ্যা নির্বাচন করা হলো এবং তাদের সমান্তর প্রগতিতে থাকার ঘটনা যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর ভ্যালুগুলো আমরা কি কি হতে পারে দেখো। এখানে হতে পারে যখন সাধারণত ধরো ডি সমান 1, কেসগুলো বলছি, ডি সমান যখন 1 হবে তখন এর ভ্যালু হবে একটা, তাই তো? এ আমরা পাবো কি কি পাবো, 1 2 3 এটা পাবো, 2 3 4 দেখো সাধারণ অন্তর 1 করে ডি সাধারণ অন্তর, তাই তো 1 1 করে যোগ হয়ে হয়ে বাড়ছে 1, তারপরে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হলো, তারপরে 2 3 4 এটাও একটা নিতে পারি আমরা। তাহলে এবার দেখো নির্বাচন বলেছি, ইম্পর্টেন্ট জিনিস, নির্বাচন মানে কি 2 3 4 একবার যা নিয়ে নিলাম, 3 4 2 একই জিনিস কিন্তু নির্বাচন, সেই জন্য আমি এই 3টি সংখ্যা নির্বাচন করেছি কিন্তু সিলেকশন, ক্লিয়ার, বিন্যাস নয়, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে 2 3 4, নাহলে বিন্যাস হলে কিন্তু চেঞ্জ হয়, 2 3 4 এখানে কত হবে 3 4 5, এরকম সিকোয়েন্স অনুযায়ী লিখবে তাহলে সুবিধা হবে। 4 5 6, 5 6 7, 6 7 8, 7 8 9 হয়ে গেল, আর হবে না কিছু, বোঝা গেল? 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 2 3 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7 8 9 হয়ে গেল। এবার ধরো ডি সমান আমি 2 নিচ্ছি, তখন এ সমান কত হবে, 1 1 প্রথম লিখবো, এবার 2 ছাড়া ছাড়া 1 3 5, তাই তো? তারপরে হচ্ছে 2 4, তাই তো 1 3 5 হয়ে গেল, 2 4 6, তারপরে হচ্ছে 3 5 7, তারপরে হচ্ছে 4 6 8, আর এখানে হবে না, তাই তো 5 7 9 হবে, 5 7 9, ব্যাস 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে এখানে এটা এখানে কটা পাচ্ছি দেখো, এখানে একদম কাউন্ট করে নি, 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7খানা, এখানে 1 2 3 4 5, এখানে টোটাল আমরা পাচ্ছি 5খানা, তাই তো? আচ্ছা ডি সমান এখানে 3 যদি ধরি তাহলে কত হবে, 1 3 3 করে বাড়াবো, 1-এর পর 4, 4-এর পর 7, তাই তো 5 6 7 3 3 করে এবার বাড়িয়ে বাড়িয়ে যাব, তারপরে 2, তারপরে হচ্ছে 5 8, বোঝা গেল? তারপরে হচ্ছে 3 6 9, ব্যাস আর হবে না, 9 তো হয়ে গেল লাস্ট। তাহলে এখানে কটা রিডিং পেলাম, এখানে পেলাম 3খানা ভ্যালু আমরা পেলাম, বোঝা গেল? আচ্ছা তাহলে এখানে 3খানা, আর ডি সমান এখানে 4, তাহলে এ সমান এখানে কত হবে 1 5 9, আর হবে না, তাহলে 1 5 9, তাহলে এখানে পেলাম 1খানা 9 লাস্ট। তাহলে এই এতগুলো ভ্যালু আমরা নির্বাচন করতে পারবো যাতে কিনা এরা সমান্তর প্রগতিতে থাকে, দেখো সবগুলো আছে। তাহলে টোটাল এখানে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত পেলাম, এন এ, তাহলে নাম্বার অফ এ আমরা পেলাম, কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি 7 + 5 + 3খানা + 1খানা, তাহলে 7 5 12 15 16, তাহলে এন এর মান হয়ে গেল 16, ক্লিয়ার, বোঝা গেল? এন এর মান 16 কিন্তু, এটা মনে রাখবে। এবার দেখো এনএস এর মানটা কি করে বার করব আমরা, এনএস এর মান 9খানা থেকে কিন্তু 3খানা নির্বাচন করা হয়েছে, আমি তো যে কোনো 3খানা নির্বাচন করতে পারি, হতে পারে সেটা আমার সমান্তর প্রগতিতে নাও থাকতে পারে আমার, তাই তো? আমি নির্বাচন করতে পারি হয়তো 5 7 8, কিন্তু এরা সমান্তর প্রগতিতে নেই, তাই তো? এরকম নির্বাচন করতে পারি, এরকম অসংখ্য প্রবাবিলিটি হতে পারে, তাই তো? তাহলে সেইটার সংখ্যাটা কত, তাহলে এন এস নাম্বার অফ এস, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, 9টা নাম্বার ছিল, সেখান থেকে আমি 3খানা নির্বাচন করেছি, সি ফর কম্বিনেশন, তাই তো? তাহলে 9C3 সিলেকশন, তাই তো? 9টা থেকে 3টে সেই ফার্স্ট সেমে পড়েছো তোমরা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু 9 হবে না, 9C3, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই এটা সে আগে একবার হয়েছিল এখানে, এই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 - 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আগে অঙ্কটা প্রথম অঙ্কটা না দ্বিতীয় অঙ্কটা করে দিয়েছিলাম, 9 8 7 × 6 অবধি যাব, আর নিচে এখানে 3 × 2 × 6 অবধি যাব, 6 6 কাটবে, এখানে 3 3 9, আর এখানে 2 4 8,
ঠিক আছে, তাহলে এইখানটা আমরা হিসাব করলে পাবো 4 3 12 7 84 84, তাহলে 16/84, তাই তো, NA/NS, তাহলে প্রবাবিলিটি হবে কত, PA সমান NA/NS সমান হবে 16/84, তাহলে 4 4 16, 21 4 84, তাই তো হবে উত্তর 4/21, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে 4/21, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখো কি বলেছে, এটা 2-এরটা হলো, 3-এর দাগের এটা 2 হলো, এবার 3-এর দাগের 2-এর অথবা, 3-এর দাগের 2-এর অথবা, এটা বোঝা গেল। এই অঙ্কটা ভালো অঙ্ক একটা করবে। তাহলে 3-এর দাগের 2 তার অথবা অর, তাহলে এটা হচ্ছে অথবা, 3-এর দাগের 2-এর অথবা কি বলেছে, দেখাও যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা, এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা কি বলেছে, PA প্লাস PB মাইনাস 2PAB, ঠিক আছে, এইটা দেখাতে বলেছে। তাহলে এ ও বি দুটো ঘটনা আছে, এ ও বি দুটি ঘটনার ঠিক একটি ঘটার সম্ভাবনা হচ্ছে এইটা দেখাতে বলেছে। তাহলে জিনিসটা কি, ধরো এ ও বি দুটো ঘটনা আছে, এ একটা আর বি একটা ঘটনা আছে, ধরো বলছি এটা এ, এটা হচ্ছে বি, তাহলে ঠিক একটি ঘটবে কখন, ঠিক একটি ঘটার সম্ভাবনা হয় এ ঘটবে নাহলে বি ঘটবে, তাই তো, হয় এ ঘটবে আইদার বি ঘটবে। তাহলে কোন পোর্শনটা হবে, আমি পোর্শনটা বলছি এইটা, তাই তো, এই পোর্শনটা, বোঝা গেল, এই পোর্শনটা হবে, আর এইখানে এই পোর্শনটা হয় নাহলে এইটা, হয় নাহলে এইটা, তাই তো, মাঝের পোর্শনটা কিন্তু বাদ যাবে, মাঝের যে পোর্শনটা সেটা কিন্তু হবে না, এই যে এই ফাঁকা পোর্শনটা, এই যে এইটা হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা এ, এটা বি, বোঝা গেল, মাঝের পোর্শনটা হবে না। তাহলে আমরা এ ইউনিয়ন বি করব, এ ইউনিয়ন বি মানে কি, পুরোটা, এ ইউনিয়ন বি মানে কিন্তু মাঝের পোর্শনটাও থাকবে, বোঝা গেল। তাহলে আমরা করব এ ও বি দুটি ঘটনার ঠিক একটি ঘটার সম্ভাবনা কি হবে, এ ইউনিয়ন বি হবে, তাই তো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মাইনাস এই পার্টটা কি, এ ইন্টারসেকশন বি, এই পার্টটা এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন পার্ট এই পার্টটা, তাহলে মাইনাস এই একটা আমি বাদ দেবো, এ ইন্টারসেকশন বি মানে এ বি বলতে পারি আমি, বোঝা গেল। তাহলে দুটি ঘটনার ঠিক একটি ঘটার সম্ভাবনা কি হবে, এই দুটো ইউনিয়ন করব, ইউনিয়ন মানে কি পুরোটা, তাই তো, সেখান থেকে আমি এইটা বাদ দিয়ে দিচ্ছি, সেই পুরোটা থেকে আমি এই পোর্শনটা আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পি এ ইউনিয়ন বি মানে কি, পি এ প্লাস পিবি মাইনাস পিএবি বা পি ইন্টারসেকশন বি, আর মাইনাস আরেকটা আছে পিএবি, এটা আছে বাদ দেওয়ার সেকশনটা, তাহলে এটা হয়ে যাবে পিএ প্লাস পিবি, তাই তো, পিএ প্লাস পিবি মাইনাস 2PAB, তাহলে প্রমাণ করে ফেললাম। তাহলে দুটি ঘটনার এ ও বি দুটি ঘটনার ঠিক একটি ঘটার সম্ভাবনা PA প্লাস পিবি মাইনাস 2PAB, বোঝা গেল, PA প্লাস পিবি মাইনাস 2PA প্লাস পিবি মাইনাস 2PAB, বোঝা গেল। বা আরেকটা বিকল্পভাবে তোমরা করতে পারো, হয় এ ঘটবে নাহলে বি ঘটবে, তাই তো, এবার এ ঘটবে, যেটা এ ঘটবে এটা আরেকটা ভাবে বলছি, এটা একভাবে হয়ে গেল, ঠিক আছে, প্রমাণিত। আরেকভাবে করা যায়, এটা এইটার কি রিডিংটা, PA প্রবাবিলিটি অফ এ মাইনাস, তাই তো, আচ্ছা এ মাইনাস, ধরো এইখানটা এ মাইনাস কি হচ্ছে, এইটা বাদ যাচ্ছে খালি, মানে এ বি বা এ ইন্টারসেকশন বি, আমি এটা বলতে পারি, এই জায়গাটা বলছি, তাই তো, এই জায়গাটা কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আবার এই পোর্শনটা কি হচ্ছে দেখো, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, ক্লিয়ার, এটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তাই তো, এই পুরোটা থেকে এই পার্টটা বাদ, আর বিটা মানে কি, এই পুরোটা থেকে এই পার্টটা বাদ, বি থেকে এই পার্টটা বাদ। এইবারে
আমরা কি করব দেখো, এই দুটো ঘটবে, খালি এই মাঝের পার্টটা থাকবে না। আমরা তো এই সবুজ পার্টটা সমান এইটা, এই সবুজ পার্টটা সমান এইটা, তাই তো। এবার এই দুটোকে যোগ করে ফেলবো, তাহলে এই দুটোকে যোগ করলে কি হবে, পি এ প্লাস পিবি, একদম আমি লিখে দিচ্ছি, মাইনাস পি, এটা এ বি, এটা মানে এ বি ইন্টারসেকশন বি, মানে মাইনাস পি ইন্টারসেকশন বি, মানে প্রবাবিলিটিগুলো লাগিয়ে দিলাম এ বি, তাহলে পি এ প্লাস পিবি মাইনাস 2 PAB। ক্লিয়ার? তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি। বোঝা গেল জিনিসটা? তাহলে যতগুলো ছিল সবগুলো আমি করিয়ে দিলাম অঙ্কগুলো, 3 থেকে 2 অথবা 2 নম্বরে যতগুলো কোয়েশ্চেন ছিল। এরপরে তোমাদের লং কোয়েশ্চেন আমি দেবো আস্তে আস্তে করে। আর তোমাদের যে মডেল 2, 3, 4 সেই কোয়েশ্চেনগুলো দিতে থাকবো। যারা যারা যেসব মডেল কোয়েশ্চেনগুলো দেখছো না, সেগুলো আমার চ্যানেল সেকশনে প্লেলিস্টে আলাদা করে দেওয়া রয়েছে, সেখান থেকে যে পরপর দেখে নেবে যা যা দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে যেও তোমার আগের যে 2025-এর মডেল কোশ্চেন বা আগের মডেল কোশ্চেনগুলো সেগুলো দেওয়া থাকবে, সেখান থেকে যে সেগুলো দেখে নাও। আর ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, ছড়াও, যাতে এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমাদের স্কুলে ম্যাক্সিমাম কিন্তু আসার কিন্তু চান্স থাকে, কোশ্চেন করার চান্স থাকে। কাজেই বেশি বেশি করে ছড়াও, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।